আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিটেন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। সব রাজ্যে আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্রগুলির আধুনিকীকরণ ও বিস্তারের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় সমবায় নীতি 2025-এর ঘোষণা করবেন। ভারত এবং ইসরায়েল দীর্ঘমেয়াদী ভিত্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যান জাংভিরকে হারিয়ে ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ব্রিটেন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার বাসভবনে বৈঠক করবেন। দুদেশের কৌশলগত সম্পর্কের উন্নয়নে গতি আনতে তাঁদের কথা হবে। দুদিনের সফরে গত রাতেই শ্রী মোদী ব্রিটেন পৌঁছন। প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁর এই সফর। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি FTA এর বাস্তবায়নে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডস দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে FTA স্বাক্ষর করবেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করবেন শ্রী মোদী। দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল মালদ্বীপ যাবেন। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর আমন্ত্রণে মালদ্বীপের স্বাধীনতার 60তম বার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন তিনি। সেদেশের একাধিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের উদ্বোধনেরও কর্মসূচি রয়েছে তাঁর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, সমস্ত রাজ্যে আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্রগুলির আধুনিকীকরণ ও বিস্তারের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্প ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বাইন্ডের আওতায় এই আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। সরকারি প্রচার মাধ্যমকে আরও শক্তিশালী করে তুলতে বিহার সহ দেশের সবকটি রাজ্যের সম্প্রচার ব্যবস্থা আপগ্রেডেশনের কাজ হাতে নেওয়া হয়েছে। 2021 থেকে 2026 এই সময়কালে এই প্রকল্পের জন্য মোট 2539 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল পুরনো ব্যবস্থার পরিবর্তে সম্প্রচারের বিভিন্ন যন্ত্রপাতির আধুনিকীকরণ এবং ডিজিটালাইজেশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ভারতের বৈচিত্র্যপূর্ণ গণমাধ্যম পরিমণ্ডলে 1,55,000 প্রকাশনা এবং 908টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। লোকসভায় এক লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর এল মুরুগান বলেন, প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার সঙ্গে নিবন্ধিত প্রকাশনার সংখ্যা 2014-15 সালে 1,05,000 থেকে বেড়ে 2024-25 সালে 1,55,000 হয়েছে। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা 2014-15 সালে 821 থেকে বেড়ে 2024-25 সালে 908-এ দাঁড়িয়েছে। বর্তমানে 92টি বেসরকারি চ্যানেল এবং 50টি দূরদর্শন চ্যানেল ডিডি ফ্রি ডিশে উপলব্ধ বলেও জানিয়েছেন মন্ত্রী। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন গতকাল তৃতীয় দিনেও দফায় দফায় ব্যাহত হয়। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দিতে হয়। দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর দুপুর 2টোয় লোকসভার অধিবেশন শুরু হলে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দলগুলির সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য সভার কাজ সুষ্ঠুভাবে চলতে দেওয়ার অনুরোধ জানালেও পরিস্থিতি একই রকম থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 2টোর পর সভার কাজ শুরু হলে একই ইস্যুতে বিরোধীরা সরব হয়। চিৎকার চেঁচামেচির মধ্যেই বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমুদ্রপথে পণ্য পরিবহন বিল 2025 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকার অপারেশন সিন্দুর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার দাবির বিষয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিচ্ছে না। সংসদ ভবন চত্বরে গতকাল সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, বিরোধীরা অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চায়। তিনি নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অভিযান নিয়েও প্রশ্ন তোলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির অটল অক্ষয় ঊর্জা ভবনে জাতীয় সমবায় নীতি 2025-এর ঘোষণা করবেন। সমবায় ক্ষেত্রে বৃহৎ সংস্কারের লক্ষ্যেই এই নীতি তৈরি হয়েছে, যা আগামী 2 দশক ভারতের সমবায় আন্দোলনকে পথ দেখাবে। সমবায় মঞ্চকের দেওয়া তথ্য অনুযায়ী নতুন নীতিটি সমবায় ক্ষেত্রের আধুনিকীকরণ এবং সহকার সে সমৃদ্ধি বা সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে এই নীতি বিশেষ গুরুত্বপূর্ণ। সমবায় প্রতিষ্ঠানগুলির অন্তর্ভুক্তি, পেশাদারিত্ব, ভবিষ্যৎ রূপরেখা প্রস্তুত নতুন এই নীতির লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে আগামীকাল পর্যন্ত মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত এবং ইসরায়েল দীর্ঘমেয়াদী ভিত্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং গতকাল নতুন দিল্লিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করতে পরিকাঠামোগত রূপরেখা তৈরির বিষয়ে তারা একমত হয়েছেন। মেজর জেনারেল বারাম পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন। ভারতের প্রতিরক্ষা সচিবও ইসরায়েলের ওপর আক্রমণের নিন্দা করে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনরায় তুলে ধরেন। গুজরাট জঙ্গি দমন বাহিনী এটিএস নিষিদ্ধ সংগঠন আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা তথ্য এবং তাদের অনলাইন কার্যকলাপের ওপর নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এটিএস ডিআইজি সুনীল যোশী আহমেদাবাদে গতকাল সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সন্দেহজনক অ্যাপ্লিকেশনের মাধ্যমে সন্ত্রাসবাদী মতাদর্শ প্রচার করছিল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার তৃতীয় দফা গতকাল তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয়। 16 মে এবং 2রা জুন ইস্তানবুলে আগের দুটি বৈঠকের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম 2 দফা আলোচনায় বন্দি বিনিময় হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির দিকে অগ্রগতি খুবই কম। রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনের নিরপেক্ষতা, সামরিক জোট থেকে প্রত্যাহার এবং অধিকৃত অঞ্চলগুলিতে রাশিয়ার নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি পুনরায় জানিয়েছে। জগদীপ ধনখড়ের পদত্যাগের পর নির্বাচন কমিশন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। গত সোমবার শ্রী ধনখড় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। এই সংক্রান্ত প্রস্তুতি শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের 2 কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্যদের নিয়ে ইতোমধ্যে ইলেকটোরাল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কমিশন উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যান জংভিকে হারিয়ে ফাইনালে উঠেছেন। জর্জিয়ার বাতুমিতে গতকাল সেমিফাইনালের ম্যাচে চীনের প্রতিদ্বন্দ্বীকে তিনি 1.5 0.5 ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের ফলে 2026-এ হতে চলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টে নিজের স্থান নিশ্চিত করলেন দিব্যা। 19 বছর বয়সী দিব্যা প্রথম ভারতীয় হিসেবে ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠলেন। সেমিফাইনালের অপর ম্যাচে ভারতের কোনেরু হাম্পি এবং চীনের লেই টিংজির মধ্যে ম্যাচটি ড্র হওয়ায় আজ ট্রাইব্রেক অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিটেন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। সব রাজ্যে আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্রগুলির আধুনিকীকরণ ও বিস্তারের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় সমবায় নীতি 2025-এর ঘোষণা করবেন। ভারত ও ইসরায়েল দীর্ঘমেয়াদী ভিত্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। মহিলাদের ফিল্ডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যাং জংভিকে হারিয়ে ফাইনালে উঠেছেন। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 7টা বেজে 25 মিনিটে।